হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কোষ বিভাজন ও কোষ চক্রের সাজেশন। এখানে এটা একটা হতে চলেছে কম্প্রিহেন্সিভ সাজেশন লিস্ট, অর্থাৎ এখানে যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি তুমি কমপ্লিট করে নাও তাহলে তোমার এই পুরো চ্যাপ্টারের একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আর পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু তুমি এই প্রশ্নের মধ্যে থেকেই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো, প্রিপেয়ার করো, ভালো করে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাকে আর কেউ আটকাতে পারবে না ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে। তাহলে কিন্তু তুমি একটা খুব ভালো স্কোর করতে চলেছো, এটা কিন্তু অবশ্যই। তো চলো দেখে নিই যে কি কি প্রশ্ন আমাদের করতে হবে। আর একটা কথা, এই চ্যাপ্টার অনেকের কাছে একটু টাফ মনে হয়, তো যেহেতু এই চ্যাপ্টারটা অনেকের কাছে একটু টাফ মনে হয়, তো আমি যেরকম ভাবে মাইক্রো লেকচারের ফরম্যাটে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে তোমাদেরকে একদম স্পেসিফিক পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, সেরকম একটা ভিডিও কিন্তু আমি এরপরে করতে চলেছি, যেখানে আমি 1 ঘন্টার মধ্যে মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু কোনো প্রবলেম না থাকে। তো যাদের এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে তারা এই প্রশ্নের যে সলিউশন আমি দেবো, যেটা প্রায় 1 ঘন্টার মতো হবে, তো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে সেই পার্টটা তোমরা দেখে নিতে পারো, অথবা যে প্রশ্নে তোমার প্রবলেম থাকবে সেই প্রশ্নটা স্পেসিফিক্যালি গিয়ে দেখে নাও। এবং এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফ পাবে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো আমাদের যে এই ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে তার মধ্যে তুমি আমার টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবে। ওই টেলিগ্রাম লিঙ্কে একবার ক্লিক করবে, ক্লিক করলে সেখানে থেকে কিন্তু তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে, এবং সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নাও, করে নিয়ে প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি করে ফেলো। তো আমি এখান থেকে বলে দিচ্ছি যে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু কম ইম্পর্টেন্ট। দেখো, কোষ বিভাজন এবং কোষ চক্রের সংজ্ঞা এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো একটা তোমাদেরকে দিতেই পারে। কোষ বিভাজন কে প্রথম কোথায় পর্যবেক্ষণ করেন অতটা কিন্তু তুলনামূলক আমাদের জন্য ইম্পর্টেন্ট না। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলছি, বাট এমন বলছি না যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই না, কারণ প্রশ্ন করছে তোমার স্কুলে তোমার টিচার, আমি কি করে জানতে পারবো, ঠিক আছে? তাই একটা মানে যত আমাদের স্কুলের প্রশ্নগুলো দেখেছি তার ভিত্তিতে অভিজ্ঞতা থেকে বলছি যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলোকে আরো ভালো করে পড়ে ফেলো, এরকম আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেগুলো মন দিয়ে একবার শুনে নাও। তারপর বলছে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা বা তাৎপর্য, এটাও কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে ক্রোমোজোম ক্রোমাটিনের মধ্যে পার্থক্য, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের স্কুলে কিন্তু অতটা দেয় না, ঠিক আছে? ক্রোমোজোমের সংজ্ঞা কি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্রোমোজোম কিভাবে তৈরি হয় সেটাও আমাদের কিন্তু অতটা আসে না। তারপর বলছে জিন কি, এর অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু আমাদের জন্য তুলনামূলক ইম্পর্টেন্ট। বলছে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে ডিএনএ কুণ্ডলীকরণের প্রয়োজনীয়তা কি, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তারপর আমাদেরকে বলছে আচ্ছা, ইম্পর্টেন্ট নয় বলছি মানে আসার চান্সেস খুব কম, ঠিক আছে? তারপর তারপর আমাদেরকে বলছে যে ক্রোমোজোমের ভৌত গঠনগুলির পরিচয় দাও। দেখো, এখান থেকে আমাদের ছবি আসতে পারতো, বাট ছবিটা এই বছর চলে এসেছে, তাই ছবি এখান থেকে আসার চান্সেস প্রায় নেই। কিন্তু এখান থেকে বিভিন্ন ফাংশনস কিন্তু আমাদেরকে দেবে, অর্থাৎ কাজ কি, ঠিক আছে? বা এমসিকিউ এসিকিউ কিন্তু আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি। তাহলে এই পার্ট থেকে কিন্তু আমরা এমসিকিউ এসিকিউ এক্সপেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, স্পেসিফিক্যালি আমাদের কাইনেটোকোরের থেকে, আর কি আমাদের ধরো এনওআর থেকে, তারপর ধরো হ্যাঁ, আর টেলোমিয়ার, টেলোমিয়ার কি করে, দুটো ক্রোমোজোমকে কি ওই যুক্ত হতে বাধা দেয়, ঠিক আছে? এরকম বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেন আসে। এনওআর এর ফুল ফর্ম আমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তাহলে এটা ফুল ফর্ম এফওআরএম, ঠিক আছে? তো এটা কিন্তু একবার পড়ে নেবে। তারপর বলছে স্যাট ক্রোমোজোম কাকে বলে, ইম্পর্টেন্ট নয়। তারপর বলছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ উল্লেখ করো, এটা হালকা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর বলছে কি আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন একটা ছকের সাথে দেখো, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, আর এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ এসএকিউ পাবো, ঠিক আছে? তো আমরা 5 মার্কসের তো পেতেই পারি, আবার এমসিকিউ এসিকিউ কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতে পারি। ডিএনএ আরএনএ এর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে আরএনএ কয় প্রকার কি কি, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর বলছে ক্রোমোজোম কয় প্রকার ও কি কি দেখো, ক্রোমোজোম কয় প্রকার ও কি কি, এটা কিন্তু আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে অ্যালোজোম, এদের সংখ্যাটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা এবং প্রকৃতি উল্লেখ করো, তো তখন আমরা বলবো যে 44A+X, এক্স হলে সেটা কি হয়, সেটা হয় আমাদের স্ত্রী, আর 44A+XY সেটা হলে কি হয়, সেটা হয় আমাদের পুরুষ। তো এটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হোমোগ্যামেট হেটেরোগ্যামেট আমাদের আসতে পারে, তো এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে, বলছে একটা নির্দিষ্ট প্রজাতি কেন ধ্রুবক থাকা প্রয়োজন, এটা কিন্তু আসতে পারে বাট অতটাও ইম্পর্টেন্ট না, তো টিক মারলাম বাট ইম্পর্টেন্ট বলবো না। আর এই যে আমাদের বিভিন্ন ক্রোমোজোম সংখ্যা উল্লেখ করতে বলছে, বাকি কোনো প্রজাতির জন্য সাধারণত দেয় না, মানুষের জন্যই দেয়। মানুষের কতগুলো আছে, 46টা বা 23 জোড়া, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে ক্রোমাটিন কয় প্রকার ও কি কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য। তো ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশসমূহের কাজ লেখো। এখান থেকে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল, তো এটা হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তারপর আমাদেরকে বলছে কোষ বিভাজনের প্রকারভেদ উল্লেখ করো, ঠিক আছে। এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্থান। আমাদের এই যে বলছে না অ্যামাইটোসিসের স্থান, মাইটোসিসের স্থান, তারপর হচ্ছে মিওসিসের স্থান, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটার স্থান পড়বে যে কোথায় আমাদের কিন্তু এই বিভাজনগুলো হয়, বৈশিষ্ট্য আমাদের পড়ে নেবে, ওগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন কোথা দিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের কি মাইটোসিস বিভাজনকে কেন সদৃশ বলে আর মিওসিসকে কেন আমাদের হ্রাস বিভাজন বলে, এটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে কোষ চক্রের বিভিন্ন ধাপগুলি ছকের সাহায্যে উল্লেখ করো বা পাই চিত্রের সাহায্যে উল্লেখ করো, ঠিক আছে। যেটা আমরা বলি না প্রথমে জি1 আসে, তারপর এস আসে, তারপর জি2 আসে, তারপর কি হয় আমাদের এম হয়, এম এর মধ্যে ভাগটা দেখাবে ক্যারিওকাইনেসিস এর মধ্যে কি হয় আমাদের পিএমএটি হয়, তারপর কি আমাদের সাইটোকাইনেসিস হয়, সেটা দেখিয়ে দেবে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের পাই চিত্র, ঠিক আছে। যখন আমি এরকম গোল করে দেখাচ্ছি তখন সেটাকে পাই চিত্র বলে, ঠিক আছে। আর যদি আমাকে বলে ছকের সাহায্যে দেখাতে, তাহলে এক এক করে দেখিয়ে দেবে যে আর কি প্রথমে কি কোষ চক্র হেডিং দেবে, প্রথমে ইন্টারফেসটা দেখাবো, তাহলে প্রথমে ইন্টারফেসটা দেখাবো, তারপর দেখাবো কি, তারপর দেখাবো হচ্ছে আমাদের কি এম ফেজ। এবার এই এম ফেজ যেটা থাকবে তার মধ্যে আমি দেখাবো কি ক্যারিওকাইনেসিস আর আমাদের কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এর মধ্যে আমি কি করবো পিএমএটি দেখাবো, অর্থাৎ কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখাবো, তারপর দেখাবো আমাদের সাইটোকাইনেসিস। আর ইন্টারফেজের মধ্যে কি দেখাবো জি1 এস জি2, যেটা এখানে দেখালাম। তাহলে প্রথমে হবে জি1, তারপর এস, তারপর জি2, তারপর হয় আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের পরপর চলে। তো ছক দেখালে এরকম ভাবে দেখিয়ে দিতে পারো, আর না হলে পাই চিত্র বললে এরকম দেখাতে পারো, ঠিক আছে। তারপর বলছে ইন্টারফেস দশা সম্পর্কে বিশদে ব্যাখ্যা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিরকম ভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এখানে যেগুলো মার্ক করছি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে, সেগুলো কিন্তু আমি আলাদা করে নাও দিতে পারি। তাই এই মার্কিং গুলো কিন্তু নিজের থেকে দেখে নাও যে আমি কোনটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, কোনটাকে ইম্পর্টেন্ট বলছি, সেগুলো তোমরা নোট করে নেবে আমার সাথে সাথে বা মনে রাখবে। আচ্ছা, তারপর কি বলছি, তারপর বলছি এম দশা সম্পর্কে বিশদে ব্যাখ্যা করো। এটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ইন্টারফেস আর এম দশার তাৎপর্য লেখো, এটা তুলনামূলক কতটা ইম্পর্টেন্ট নয়। কোষ চক্রের তাৎপর্য লেখো, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। জিনর দশা কি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এর তাৎপর্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এমন একটা কোষ উল্লেখ করো যেটা এই দশায় উপস্থিত, সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের সিলেবাসে আমরা কোনটা উল্লেখ করি, আমরা উল্লেখ করি হচ্ছে আমাদের নিউরন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে আমাদের মাইটোসিস, কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস কি, এদের মধ্যে পার্থক্য লেখো। এটা আমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিওকাইনেসিস মানে কি, ক্যারিয়ন কাইনেসিস, নিউক্লিয়াস বিভাজন। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন, তাহলে কি সাইটোপ্লাজম বিভাজন। তারপর বলছে প্রোফেজ দশায় কি কি ঘটে, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এর ছবিও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট কার ছবি, দেখো ছবি আমাদের মেটাফেজের জন্য ইম্পর্টেন্ট আর আমাদের কি অ্যানাফেজের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের ছবি কোনটা কোনটা প্র্যাকটিস করতে হবে, ছবি প্র্যাকটিস করতে হবে আমাদের কি মেটাফেজ এবং অ্যানাফেজের জন্য, ঠিক আছে। মেটাফেজ মানে কি বলবো, দেখো মেটাফেজ মানে আমাদের যে ক্রোমোজোম গুলো থাকে সেগুলো মিডিলে চলে আসে, তাহলে এরকম ভাবে মিডিলে দিয়ে দেবে, ঠিক আছে। এরকম ভাবে কি করবে, আমাদের ক্রোমোজোম গুলো মিডিলে দিয়ে দেবে। এদিকে কি থাকবে, আমাদের সেন্ট্রিওল সেন্ট্রোজোম করে দেবে, এদিকে কি আমাদের সেন্ট্রিওল সেন্ট্রোজোম করে দেবে, ঠিক আছে। সেন্ট্রিওল সেন্ট্রোজোম কি করে আঁকবে, এরকম ভাবে একটা এরকম দেবে আর এরকম ভাবে একটা দেবে, তারপর বাইরের দিয়ে এরকম গোল করে দেবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা সেন্ট্রোজোমকে আঁকি, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোমটা আমি মুছে দিই। এইবার কি হয়, ওখান থেকে আমাদের স্পিন্ডেল ফাইবার আমি নামিয়ে দেবো, ঠিক আছে, অ্যাস্ট্রাল রেজের মাধ্যমে। তাহলে কি করবো, আমি এখান থেকে এই স্পিন্ডেল ফাইবার নামিয়ে দিলাম, এই নামিয়ে দিলাম, এই নামিয়ে দিলাম, এদিক থেকেও নামিয়ে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের কি কিছু আমাদের এটা। আবার কিছু থাকবে যেগুলো কি আমাদের ডিরেক্ট চলে যাবে, মানে আমাদের ক্রোমোজোমের সাথে লাগেনি, তাহলে এরকম ভাবে আমি করে দেবো। এবার এই যে আমাদের একদম মিডিল পয়েন্ট যেখানে ক্রোমোজোম গুলো চলে এসেছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে আমাদের বিষুব অঞ্চল বা আমাদের বিষুব রেখা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকুইটোরিয়াল প্লেট, ওটা আমার বেশি ভালো মনে থাকে। আর এই দুই সাইডকে আমরা কি বলি, এদেরকে বলি কি আমাদের প্রান্ত দুটোকে মেরু অঞ্চল, ঠিক আছে, মানে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এটা কি, এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রোজোম সেন্ট্রিওল, ঠিক আছে। এদিকে কি আছে, এদিকে আমাদের সেন্ট্রোজোম সেন্ট্রিওল রয়েছে। এখান থেকে এগুলো বেরোচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডেল ফাইবার, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডেল ফাইবার, ঠিক আছে, বা বেম তন্তু। এবার এর মধ্যে আবার ভাগ রয়েছে, দেখো কিছু আমাদের বেম তন্তু আছে যেগুলো ডিরেক্ট চলে আছে, ওদেরকে কি বলি, ওদেরকে বলি নিরবিচ্ছিন্ন বেম তন্তু। ওদেরকে কি বলি, এদেরকে বলি নিরবিচ্ছিন্ন বেম তন্তু, ঠিক আছে। আর কিছু বেম তন্তু আছে যেগুলো ক্রোমোজোমের গায়ে গিয়ে লাগছে, তাহলে ক্রোমোজোমের গায়ে গিয়ে লাগছে যারা, তাদেরকে আমি কি বলি, তাদেরকে বলি ক্রোমোজোমীয় বেম তন্তু। তাদেরকে কি বলি, তাদেরকে বলি ক্রোমোজোমীয় বেম তন্তু, ঠিক আছে। তাহলে এটা গেল মেটাফেজের জন্য। অ্যানাফেজের জন্য কি করব, অ্যানাফেজের জন্য শুধু ওদেরকে আলাদা আলাদা করে দেবো। তাহলে এই আমাদের কোষ, এই আমাদের সেন্টার বরাবর কি আমাদের ওই যে বিষুব অঞ্চল ছিল, কিন্তু বিষুব অঞ্চল থেকে কি হবে, এবার ক্রোমোজোম গুলো কিন্তু আমাদের দূরে চলে যাবে, ভেঙে তারা কিন্তু স্প্লিট হয়ে যাবে। তাহলে ওই যে ক্রোমোজোম গুলো ছিল, ক্রোমোজোম গুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে, কারণ কি বেমতন্তু পিছন দিক থেকে টেনেছে। তাহলে আমি দেখিয়ে দেবো এখান থেকে সেইগুলোই, তাহলে এখান থেকে সব বেমতন্তু গুলো দেখিয়ে দেবো। এখানে কি আমাদের ওই সেন্ট্রিওলকে দেখাবো, ঠিক আছে, মার্কিং আঁকি, এখানে সেন্ট্রিওল সেন্ট্রোজোম, ঠিক আছে, এগুলো সেন্ট্রিওল সেন্ট্রোজোম। এগুলো কি, এগুলো এখন অপত্য কি, অপত্য ক্রোমোজোম, এগুলো কি, এগুলো এখন আমাদের অপত্য ক্রোমোজোম, তাই তো। আর এই মাঝ বরাবর কি, মাঝ বরাবর এখনো সেটা কি বিষুব অঞ্চল বা ইকুইটোরিয়াল প্লেট। আর এই সাইড বরাবর কি, এগুলো হচ্ছে আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে। দুই প্রান্ত কি, দুই প্রান্ত হচ্ছে আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে। আর একইভাবে আমি দেখাতে পারি এদের মাঝখানে আমি কিছু কি বেমতন্তু দেখাবো, এদেরকে কি বলি, এদেরকে বলি ইন্টারজোনাল, ইন্টারজোনাল মাঝ বরাবর, তাই এদেরকে কি বলি ইন্টারজোনাল বেমতন্তু, ঠিক আছে।
ঠিক আছে, তাই এগুলো হয়ে যাবে। কিছু এখান থেকে দেখিয়ে দেবো, এগুলো কি নিরবিচ্ছিন্ন বেনতন্তু, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাকে ছবি আঁকতে হবে। প্রাণী কোষের জন্যই ছবি আঁকতে দেয়, উদ্ভিদ কোষের জন্য সাধারণত ছবি আঁকতে দেয় না। তো এইগুলো আমরা বুঝে গেলাম। তারপর আমাকে কি বলছে, তারপর আমাকে বলছে যে আর কি কি আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো টেলোফেজ দশায় কি ঘটে এটা আমাদেরকে বলতে পারে। আরো ইম্পর্টেন্ট কি, আমাদের একদম শেষে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রোফেজ টেলোফেজ যে বিপরীত ধর্মী, এটা আমাদেরকে দেখাও। এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রোফেজে যা হয় টেলোফেজে কিন্তু তার একদম অপোজিট হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতে পারে উদ্ভিদ প্রাণী কোষে সাইটোকাইনেসিস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলতে পারে সাইটোকাইনেসিসের অনুপস্থিতিতে কি হয়। আমাদের প্রাণী কোষের জন্য বলবো কি সিনসাইটিয়াম, আর আমাদের যে উদ্ভিদ কোষে এরকম হয় তাহলে তাকে আমরা বলি সিনোসাইট। তারপর আমাকে বলছে যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে মাইটোসিসের পার্থক্য, এটাও কিন্তু তোমাদের দিতে পারে। তো এখানে এটা ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট নয়। তারপর বলছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর বলছে মিওসিস কোষ বিভাজনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, জেনারেলি তোমাদের আসে না। তারপর সমস্ত ক্রোমোজোম, বাইভ্যালেন্ট টেট্রাড, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে 2 নাম্বার করে। তারপর বলছে ক্রসিং ওভার কি, সাইনাপসিস কি, এটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে মিওসিসের তাৎপর্য বা গুরুত্ব লেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইটোসিসের থেকেও আমাদের মিওসিস বেশি দেয়। তারপর বলছে মাইটোসিস মিওসিসের পার্থক্য লেখো, এটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কোষ চক্রের চেক পয়েন্ট জেনারেলি দেয় না, বাট কিছু স্কুলে কিন্তু দিয়ে দেয়, তাই আমি ইম্পর্টেন্ট বলে লিখলাম, ঠিক আছে। এর কার্য বিঘ্নিত হলে কি সমস্যা হবে, এটা আমাদের এমসিকিউতে বেশি আসে, সেক্ষেত্রে আমাদের অপশন থাকে আমাদের ক্যান্সার, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তারপর এই আমাদের এরকম অঙ্ক দেয়, বলছে ডিপ্লয়েড জীবের গ্যামেটে আমাদের 12টা ক্রোমোজোম আছে, তাহলে জীবের গ্যামেট বলেছে, গ্যামেট কিন্তু আমাদের হ্যাপ্লয়েড হয়, তাহলে n ইজ ইকুয়াল টু 12। বলছে জাইগোট কত হবে, তো জাইগোট হচ্ছে আমাদের কত, জাইগোট হচ্ছে 2n, তাহলে n যদি 12 হয় তাহলে 2n কত হবে, 24। তারপর বিতে বলছে দেহকোষ, দেহকোষ মানে আমাদের ডিপ্লয়েড, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে আমাদের 2n, তার মানে কত হবে, তাহলে সেটা হবে আমাদের 24। এরকম প্রশ্ন কিন্তু দেয়। তো এগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ছিল। তো এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন তোমরা ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনে এর মধ্যে থেকেই পাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। ভালো করে পড়ো আর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন একদম ফাটিয়ে দাও।